অলিন্দে গোধূলি পর্ব ১৬ লিখেছেন অদ্রিকা চৌধুরী তিহু। আমার সকল প্রার্থনায় আমি চাই যে শুধু তোমাকে। তনয়ের উক্ত বাক্য মৃদু বিস্ফোরণের মতো বাজে পিহুর মনের মধ্যে। কয়েক মুহূর্ত সে সম্পূর্ণটা বোঝার চেষ্টা করে, দৃষ্টি তুলে তাকাতেও ব্যর্থ হলো। গলার কাছে কি যেন একটা আটকে আছে। হৃৎপিণ্ডের অভ্যন্তরে অদ্ভুত দোলাচল, চোখের কোণে শুষ্ক কাঁপুনি। পিহু আরও কয়েকবার মনের মধ্যে কথাটার পুনরাবৃত্তি করে। আজ এই মানুষটাকে আসলেই চিনতে কষ্ট হচ্ছে। এই বিশাল পরিবর্তন কিছুতেই পিহুর মস্তিষ্কে আটছে না। নাকি সে আগে থেকেই এমন? তবে কি ইচ্ছে করে পিহুর মেজাজের সঙ্গে রফাদফা করে? যদি তাই হয় তবে পিহু এসব কিছু কানে নেবে না। আর যদি না হয়? অসহ্য লাগলো পিহুর নিজের প্রতি, তবে ভেতরের বিচলতা বাইরে প্রকাশ করল না। অন্যমনস্কভাবে পিহুর চোখ দুটো অন্যদিকে ঘুরে যায়। পা দুটো আপন মনে সরিয়ে একটু পেছনে গিয়ে দাঁড়িয়ে থাকলো। এতক্ষণ নিরুচ্চারিত থেকে পিহুর প্রতিক্রিয়াগুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছিল তনয়। ভড়কে গিয়েছে মেয়েটা, এমনটা আশা করেনি হয়তোবা। হঠাৎ এসে পড়া কোনো দুর্বোধ্য বাক্য শুনে থমকে গিয়েছে সে। এটাই স্বাভাবিক। তনয় ধীরে ধীরে এক কদম এগিয়ে আসে। কণ্ঠে একরাশ কোমলতা মিশিয়ে বলে ওঠে, বউ থাকতে নিশ্চয় অন্য কিছু বা অন্য কাউকে চাইব না। নিজেকে ধাতস্থ করে মুখে স্বাভাবিকতা বজায় রাখল পিহু। চোখে মুখে নামিয়ে আনে একরকম দৃঢ় নির্লিপ্ত মুখোশ। প্রসঙ্গ পাল্টে দ্রুত বলে উঠল, আমাদের দেরি হচ্ছে। তনয় স্মিত হাসল। তার মনে হচ্ছে সে পিহুর ভেতরের উত্তাল ঢেউগুলো চোখ বন্ধ করেই পড়ে ফেলতে পারছে। উথাল পাথাল হৃদয়ে তুমুল ঝড় বইছে। একেবারে পিহুর কাছাকাছি চলে এলো তনয়। তারপর স্থির শান্ত কণ্ঠে বলল, বাবাকে আগেই মেসেজ করে দিয়েছি আমি। পিহু দ্রুত জবাব দিল, তবুও বিষয়টা ভালো দেখায় না। চলুন। আর তাছাড়া? তনয় পিহুর মুখশ্রীতে উদিত অস্থির ভঙ্গির আভাস টের পায় কিছুটা। ভ্রু খানিকটা উঁচিয়ে অনায়াসে জিজ্ঞেস করে, তাছাড়া? পিহু চতুর্দিকে দৃষ্টি বুলিয়ে বলল, রাত অনেক হয়েছে, যাওয়া উচিত। তনয়ের ঠোঁটে সে অম্লান নিরুত্তাপ হাসি। সম্মতির ভঙ্গিতে মাথা নুইয়ে বলল, ঠিক আছে, তুমি যা বলবে। এসো। গাড়িতে দুজনের মধ্যে আর কোনো কথা হয়নি। সারাদিনের ক্লান্তি এবং অব্যক্ত মানসিক চাপে পিহুর চোখে একগাদা ঘুমের পর্দা নেমে আসে। ফলস্বরূপ সে ঘুমের ডাকে সাড়া দিয়ে পাড়ি জমায় তাদের দেশে। ঘুমের মাঝে পিহুর কাঁধ একপাশে পড়ে আসতে নিলে তনয় ধরে বসে। আলতো করে পিহুর মাথা নিজের কাঁধে রেখে বাম হাত দিয়ে জড়িয়ে ধরে ডান হাতে ড্রাইভিং কন্টিনিউ করে। খুব যত্নের সহিত পিহুকে আগলে রাখে, যেন সামান্য ঝাঁকিতেও ঘুমের কোনো ব্যাঘাত না ঘটে। নিজের কাঁধে স্থির জায়গা করে দেয় পিহুর ঘুমন্ত মুখখানা। তনয় মাঝ দিয়ে ভেবেছিল, ঘুমের মধ্যে হলেও নিজের কাছে জাপটে রাখার সুযোগ তো পেয়েছে। চৌধুরী নিবাসের গেট, সুবৃহৎ বাগান পেরিয়ে বাড়ির সামনে এসে দাঁড়ায় তনয়ের গাড়ি। সামনের ঝরঝরে আলোয় খামখেয়ালি অন্ধকার কেটে গিয়ে উদ্ভাসিত হয়ে ওঠে সুবিশাল বাড়ির গম্ভীর মুখটা। তনয় চাবি বের করে নিয়ে ফিরে তাকালো ঘুমন্ত পিহুর পানে। কিছুক্ষণের জন্য যেন সময় স্থির হয়ে যায় তার দৃষ্টির ঘূর্ণিপাকের মাঝে। পিহু এখনও ঘুমে বিভোর। এক মুহূর্ত তনয় সেই ঘুমের মুখশ্রীতে আটকে যায়। বিয়ের সাজে মুখখানা কিঞ্চিত আলোর মিশ্রণে অস্ফুরি হয়ে ধরা দিচ্ছে। একরাশ বিস্ময়ভরা নয়নে মুগ্ধ হয় তনয়। অকস্মাৎ বক্ষে অদ্ভুত কাঁপুনি টের পেল সে। শুকনো ঢুক গিলে ফেলল এক দফা। তনয় ধীরে ধীরে খুব কাছে এগিয়ে যায়।
অত্যন্ত সতর্কতার সহিত পিহুর নাক বরাবর এসে থামে। এবার খুব কাছ থেকে দেখতে পাচ্ছে। নিশতি রাতের নিস্তব্ধতায় পিহুর গরম কোমল নিঃশ্বাস ধীরে ধীরে আছড়ে পড়ছে তার মুখে। ভেতরের সমস্ত ইন্দ্রিয় যেন স্পর্শ পেল এক সংবেদনশীল বিস্ময়ের। অবাক হলো তনয়, ভীষণ পরিমাণে অবাক হলো। এই একটা মেয়ের অনুভূতির জোয়ারে সে অজস্রবার ডুবতেও রাজি। তনয় চৌধুরী এমন ছিল? আনএক্সপেক্টেড। তনয় নিঃশব্দে নিঃশ্বাস ফেলে আরেকটু কাছে এগিয়ে এলো। তারপর সামান্য ঝুঁকে পিহুর কপালে ঠোঁট চুইয়ে দিল নিমিষেই। চোখ বন্ধ করে এক মুহূর্তের জন্য হারিয়ে ফেলতে চাইল নিজেকে। গোধূলির এক অলগ্ন সন্ধ্যায় দেখা সেই মুখশ্রীর স্মৃতি উঠে আসে স্পষ্টভাবে। অনিশেষ মুহূর্তের গভীরতায় তনয়ের কণ্ঠে নেমে আসলো এক আবেশভরা স্বগতোক্তি। গোধূলির এক আচমকা মুহূর্তে তোমায় দেখেছিলাম। সূর্য ডোবার ক্ষণিকের আলোয় ধরা দিয়েছিলে তুমি এক বিস্ময় রূপে। সেই মুহূর্তের অভিভূত ছায়া হয়েই হৃদয়ে রয়ে গেলে তুমি প্রিয়াত্মা। পিটপিট করে চোখ মেলে তাকায় পিহু। কিছুটা ক্লান্ত ভঙ্গিতে পুনরায় চোখ বুজতে চাইলে বিদ্যুৎ গতিতে মস্তিষ্কে সতর্কবার্তা এসে পৌঁছালো। আজ তার বিয়ে হয়েছে এবং শ্বশুরবাড়ি আসার কথা, কিন্তু মাঝ রাস্তায় গাড়ি ঘুরিয়ে চা খেতে গিয়েছিল। তারপর পিহু হুড়মুড় করে উঠে বসল। অবিন্যস্ত ভঙ্গিতে চেয়ে রইল আশেপাশে। তন্মধ্যে নিজের দিকে তাকিয়ে লক্ষ্য করল সে এখনও বিয়ের পোশাকে। আশেপাশে তাকিয়ে নজর বুলিয়ে ভ্রু কুঁচকে আসলো আচমকা। সে গাড়িতে ঘুমিয়ে গিয়েছিল, এখানে কিভাবে এলো? উক্ত কণ্ঠস্বর অনুসরণ করে ঘাড় ঘুরিয়ে তাকালো পিহু। সাদা টি শার্ট আর ধূসর ট্রাউজার পরিহিত তনয় কাবার্ড খুলছে কোনো একটা প্রয়োজনে। চুলগুলো ভেজা একেবারে, মাত্র ফ্রেশ হয়ে এসেছে, দেখেই বোঝা যাচ্ছে। আমি এখানে কি করে? কুলে করে নিয়ে এসেছি, ঘুমোচ্ছিলে তাই আর বিরক্ত করিনি। নির্লিপ্ত জবাব তনয়ের, যেন ব্যাপারটা তার কাছে স্বাভাবিক। এদিকে পিহু কিছুক্ষণ স্তব্ধ হয়ে রইল। মুখ দেখে মনে হচ্ছে দুগালে কেউ লাল রঙের আবির মাখিয়ে দিয়ে গিয়েছে তাকে। এটা লজ্জা নাকি রাগের তা বোঝা গেল না বোধহয়। তনয় পিহুর দিকে চোখ ঘুরিয়ে তাকালো, অবিচল ভঙ্গিতে বলল, ফ্রেশ হয়ে নাও, তারপর খেয়ে নেবে। পিহু দাঁড়িয়ে গেল অপ্রস্তুত হয়ে। প্রশ্নোক্ত মুখে শুধালো, আমাকে ডাকলে পারতেন। ডাকতে পারতাম, ইচ্ছে করছিল না। তুমি যদি ভাবো আমার ফ্যামিলি এটার বিরুদ্ধে বা কিছু মনে করেছে, তাও না। তারা কিন্তু এপ্রিসিয়েট করেছে আরও। আফটার অল, বউয়ের সেবা আমার বাবাও এক পায়ে দাঁড়িয়ে করেন, ইভেন বড় চাচাও। ওদের থেকেই শিখেছি। আর তাছাড়া তোমার একটুখানি ঘুমেরও দরকার ছিল, ধকল তো কম যায়নি। পিহু ধীরে ধীরে দৃষ্টি নামিয়ে আনল। চোখে এক ধরনের অস্বস্তি, এবং সেই অস্বস্তির ভেতরেও যেন লুকায়িত একরাশ অজানা স্বস্তি অনুভব করল। সুটকেসের চিপা থেকে হালকা রঙের সুতি একটা শাড়ি বের করল পিহু। তড়িঘড়ি করে সেটা নিয়ে ওয়াশরুমে ঢুকল। কিছুক্ষণ পর বেরিয়ে এসে তনয়কে দেখল খাবার নিয়ে দাঁড়িয়ে আছে। পিহু কিছু বলল না, নিঃশব্দে এগিয়ে গিয়ে হাত থেকে প্লেট নিয়ে বেড সাইডে বসে পড়ল। যতক্ষণ পিহু খেল, তনয় নির্বাক হয়ে বসেছিল পাশে। কেউ কোনো কথা বলেনি। খাবার খাওয়া শেষে তনয় প্লেট রেখে এসে দেখল পিহু ইতিমধ্যে সব কাপড় বের করে সযত্নে কাভার্ডে ভরে রাখছে। তনয়কে দেখে এক মুহূর্ত থেমে গেল। পরক্ষণেই নিস্পৃহ ভঙ্গিতে পুনরায় গুছানোতে মনোযোগ দিল। তনয় কিছুটা এগিয়ে গিয়ে পিহুর পাশে দাঁড়ালো। উকিঝুঁকি করে দেখার চেষ্টা করল কাভার্ডের ভেতরে। তারপর আর চোখে পিহুর দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল, কোমরের আজ 12টা বেজেছে আমার। পিহুর হাত থমকে গেল মুহূর্তেই। শুনতে পেয়েছে সে। গোলাপি শাড়িটার অর্ধেক ভাঁজ হাতে নিয়ে ঘাড় ঘুরিয়ে তাকালো তনয়ের দিকে।
আমি আপনার কোমরের 12টা বাজিয়েছি? তনয় অন্যদিকে মুখ ফেরালো সঙ্গে সঙ্গে। মেকি বিস্ময় নিয়ে বলে উঠল, আমি কখন বললাম তুমি বাজিয়েছ? তবে? ব্যথিত কণ্ঠের রেশ ধরে তনয় বলল, ইস, তোমার শাড়িটার বড্ড ভার ছিল। তুমি শুধু শুধু নিজের কাঁধে দোষ নিয়ে নিচ্ছ। আমি একবারও বলেছিলাম আপনাকে আমাকে কুলে নিতে? তনয় ধীরে ধীরে এগিয়ে এলো, কণ্ঠে নিপুণ খুনসুটি মাখিয়ে বলল, আরে আরে, রাগ করছো কেন বলো তো? দোষ তো শাড়ির। আমি কি একবারও বলেছি দোষ তোমার? কাপড় সব গোছানো শেষ। শব্দ করে কাবার্ড বন্ধ করে দিল পিহু। তারপর একেবারে ঘুরে সরাসরি তাকালো তনয়ের মুখোমুখি। হিমশীতল বিরক্তি ফুটে উঠেছে মুখ অবয়বে। চাহনি ভর্তি চাপা রাগ। নিজেকে খুব স্মার্ট মনে করেন। চাপা হাসল তনয়। দুহাত ভাঁজ করে ধীরতা নিয়ে বলল, মনে করি না। আমি স্মার্টই, যথেষ্ট স্মার্ট। ইউ নো দ্যাট। পিহু মুখ ফেরালো, বিছানার দিকে এগুলো নির্বিঘ্নে। তারপর কি একটা ভেবে আরেকবার ঘাড় ঘুরিয়ে তাকালো পেছনে। স্পষ্ট রাগ ঝরে পড়ল কণ্ঠদেশে। নিজেকে এতটা স্মার্ট ভাবা ঠিক না। তনয় দুহাত মাথার পিছে ঘুরিয়ে ভাঁজ করল। ঠোঁটের কোণে চাপা হাসি টেনে বলে উঠল, ব্যাড লাক। আমি ভাবলেও তো তোমার রাগের সামনে আমার স্মার্টনেস জ্বলে পুড়ে ছারখার হয়ে যায়। তনয়ের উক্ত বাক্য কর্ণকুহরে প্রবেশ করতেই ভ্রু কুঁচকে যায় পিহুর। তবে সে আর ফিরে তাকায় না। ধপাস করে বিছানায় বসে ঘুমানোর প্রস্তুতি নিতে থাকে। আজকে সবাই ঘুমিয়ে পড়েছে। কাল সকাল সকাল উঠে দেখা করব সবার সঙ্গে। এখন এই বর্ণামক বিরক্তিকর মানবের সাথে তর্কে জড়ালে এই রাতে ঘুমকে হারাম ঘোষণা করতে হবে। কথা একটু বাড়ালে তা আরও বাড়বে। বাড়তে বাড়তে মহাসাগরও হতে পারে। তারপর সেই সাগরে সে নিজেই চুবানি খাবে। পিহু মাথার দুটো বালিশ নিয়ে একটা নিজের সামনে রেখে আরেকটা খুব দূরত্বে পেতে দিল। খাটটা বড়সড়। সহজেই বেশ দূরত্ব নিয়ে ঘুমানো যাবে। না হলে গল্প সিরিয়ালের মতো কাহিনী করতে হতো। বর নিচে বউ উপরে। পিহু হুট করে খেয়াল করল তনয় বারান্দার দিকে যাচ্ছে। অনায়াসে জিজ্ঞেস করে বসল, ঘুমাবেন না? তনয় থামল না। কেবল কাঁধ ঘুরিয়ে একবার পেছনে তাকালো। শান্ত গলায় বলল, তুমি ঘুমিয়ে যাও, আমি একটু পরে আসছি। পিহু এবার মাথা নাড়ালো নিঃশব্দে। তারপর আস্তে করে গা এলিয়ে দিল বিছানায়। কিছুক্ষণের মধ্যেই অক্ষিদয়ে ভর করল ঘুমের তীব্রতা। পিহু ভেবেছিল এবার বোধ হয় ঘুম আসবে না, কিংবা আসতে দেরি হবে। কিন্তু ক্লান্তি কি আর অন্য কিছু মানে? কয়েকদিনের দুর্বলতা একসাথে চেপে বসেছে মস্তিষ্ক এবং শরীর জুড়ে। ঘড়ির কাঁটা এগিয়ে যাচ্ছিল অবিরাম। রাত গভীরতম হয়ে উঠছিল ক্ষণে ক্ষণে। নেত্রপল্লব মেললে পিহু হয়তো টের পেত অপরপক্ষ ঘুমিয়েছে মাঝরাতে। তার ঘুমন্ত মুখশ্রীর দিকে প্রশান্তিতে ডুবে থাকা দুটি চোখ তখন তৃষ্ণা মিটিয়েছে। মোহগ্রস্ত মুগ্ধতায় তাকিয়েছিল। একটানা থেমে থাকা সময়ের মতো।